তখন প্রায় বেলা 12টা বাজে। অফিসের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই ফোনের রিংটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখলাম বাড়ি থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে মামা বলে উঠলেন, বিমল, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমার বাবার শরীরটা খুবই খারাপ। বাবার শরীর খারাপের কথা শুনে মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। তাই অফিসের বসকে জানিয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনের দিকে রওনা দিই। তখন প্রায় বেলা 4টে বাজে। স্টেশনে পৌঁছাতেই দেখলাম ট্রেনটা চোখের সামনে থেকে বেরিয়ে গেল। এর পরের ট্রেন সন্ধে 7টায়। তাই স্টেশনের বেঞ্চিতে বসে বাবার কথা ভাবতে থাকলাম। আমার জন্ম সুতানপুর গ্রামে, সেখানেই বড় হয়ে ওঠা। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট থেকে বাবা মা খুব আদর যত্নে আমাকে বড় করেছেন। কোনো কিছুর অভাব কখনোই তারা বুঝতে দেননি। কলেজ শেষ করার পর চাকরি পেয়ে যাই। তারপর গ্রাম ছেড়ে এই শহরে চলে আসি। অফিস থেকে যখন লম্বা ছুটি পাই তখন গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করতে যাই, তাদের নিয়ে ঘুরতে যাই। কিন্তু বিগত 6 মাস অফিসে কাজের চাপে আর বাড়ি যাওয়া হয়নি। বাবার শরীরটা খারাপ সেটা আগেই মায়ের কাছ থেকে জানতে পারি, কিন্তু অবস্থা যে এতটা খারাপ হয়ে যাবে তা কখনোই ভাবতে পারিনি। হঠাৎ করেই ট্রেনের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ছোটবেলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আর মনে নেই। যাই হোক, আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনও খুব তাড়াতাড়ি ছেড়ে দিল। এভাবেই প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমি এসে পৌঁছালাম আমার গন্তব্য স্টেশনে। ট্রেন থেকে নেমে হেঁটেই স্টেশনের বাইরে চলে গেলাম। এরপর গ্রামের জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম নদীর ঘাটের কাছে। সেখানে গিয়ে দেখলাম ঘাটে একটি নৌকো বাঁধা আছে, কিন্তু মাঝিকে কোথাও দেখতে পেলাম না। তাই মাঝিকে ডাকতে থাকলাম, কিন্তু তার সাড়া শব্দ কোথাও পেলাম না। হঠাৎ করেই মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে এবং আমাকে বলছে, কোথায় যাবেন? আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আমি ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখলাম সেখানে মাঝি দাঁড়িয়ে আছে। তারপর তাকে আমার সমস্ত ঘটনা খুলে বললাম এবং আমাকে নোয়াইডাঙ্গায় নিয়ে যেতে বললাম। আমার কথা শুনে মাঝিটি কিছু ভাবতে থাকলো। তারপর আমাকে নৌকায় বসতে বলল। এরপর দুজনেই নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। মাঝি তার নিজের ছন্দে নৌকা চালাতে থাকলো এবং আমি নৌকায় বসে বাবার কথা ভাবতে থাকলাম। এভাবেই অনেকটা পথ যাবার পর আমার মনে একটু খটকা লাগতে থাকলো, কেননা নোয়াইডাঙ্গা যেতে তো মাত্র আধা ঘন্টা সময় লাগে, কিন্তু তখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তাছাড়াও আশেপাশের জায়গাটা অচেনা লাগতে থাকলো। তাই ভাবলাম মাঝিকে এই বিষয়ে জিজ্ঞাসা করব, কিন্তু পিছন ফিরতে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। দেখলাম কোথায় মাঝি, তার জায়গায় বসে আছে এক নরকঙ্কাল এবং আমাদের নৌকার চারিদিকে এক কালো ঘূর্ণিঝড় ঘুরপাক খেতে থাকলো। আমি বুঝতে পারলাম আমি কার পাল্লায় পড়েছি, আজ আমার সাথে কি হতে চলেছে। তাই ওই মুহূর্তে কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই ঠিক করলাম নিজেকে বাঁচাতে চাইলে এক্ষুনি এই নৌকা থেকে ঝাঁপ দিতে হবে। তাই
নৌকা থেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে গেলাম এবং সাঁতরে ডাঙায় উঠে গেলাম। কিন্তু ডাঙায় উঠলেও সেই কঙ্কাল কিন্তু আমার পিছু ছাড়ল না। আমার পিছন পিছন আমাকে ধাওয়া করতে থাকলো। আমিও তার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটতে থাকলাম, কিন্তু তার গতির সাথে আমি পেরে উঠতে পারছিলাম না। আমি জঙ্গলের মধ্যে পড়ে যাই এবং কঙ্কালটি আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে এবং আমাকে মারতেই যাবে। হঠাৎ করেই জঙ্গলের ভিতর থেকে এক কণ্ঠস্বর ভেসে আসলো। ওকে ছেড়ে দে, ওর কোনো ক্ষতি করিস না, না হলে আমি তোকে। এই কথা শোনা মাত্রই কঙ্কালটি নিজে থেকেই গায়েব হয়ে যায়। দেখতে পেলাম বাবা আমার দিকে হেঁটে আসছে। বাবাকে দেখে যেন আমি আবার প্রাণ ফিরে পেলাম। তারপর বাবা এবং আমি একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর বাবা ও আমি নানা বিষয়ে গল্প করতে করতে বাড়ির একদম কাছে চলে আসলাম। বাবা আমাকে একাই চলে যেতে বললেন এবং বললেন তিনি একটু পরে আসবেন। আমিও তার দ্বিমত না করে বাড়ির ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে ঢুকতেই আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমাকে দেখা মাত্রই মামা বলতে থাকলেন, ঠিক 1 ঘন্টা আগে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তার এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তাহলে একটু আগে যিনি আমার প্রাণ বাঁচালেন তিনি কে ছিলেন? আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। বিছানায় বসে বাবার মাথাটাকে কোলে রেখে অঝোর নয়নে কাঁদতে থাকলাম। ছোটবেলায় বাবা যেভাবে সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করতেন, আজ মৃত্যুর পরেও একইভাবে আমাকে রক্ষা করলেন। বাবা, তোমার এই ঋণ কোনোদিনই ভুলতে পারবো না। তুমি যেখানেই থেকো ভালো থেকো।